হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজ আমি এসেছি আর একটা ছোট্ট কিন্তু খুব সুন্দর এক্সপ্লোরেশনে, আর সেটা হচ্ছে আমাদের ঐতিহাসিক রায়পুর রাজবাড়ি। তোমরা জানো আমি একা ঘুরে বেড়াতে খুব পছন্দ করি, নতুন নতুন জায়গা দেখা, সেখানকার গল্প শোনা, এগুলো আমার কাছে ভীষণ প্রিয়। তাই আজও আমি একা বেরিয়ে পড়েছি রায়পুর রাজবাড়ি ঘুরতে, আর তোমাদের নিয়ে চলেছি এই যাত্রায়। চলো শুরু করা যাক আজকের ভিডিও। গল্প বলে দেয় থামে না কভু সময়, রায়পুর রাজবাড়ি গল্পের শিকড় ধরি, প্রাচীন কালের ছবি আঁকে মন, ইট পাথরের মায়া চিরকালের ছায়া, ওই ঐতিহ্যের গান শোনায় জীবন, দরজায় ভাঙা খিল কালের খেলা নীল চুল। আমি এখন দাঁড়িয়ে আছি রায়পুর রাজবাড়ির বিশাল প্রবেশদ্বারের সামনে। তোমরা দেখতেই পারছো কতটা রাজকীয় ও ইতিহাস ভরা এই জায়গাটা। চলো এবার আমরা ভিতরে পা রাখি এই প্রাচীন প্রাসাদের রহস্যময় জগতে। দরজায় ভাঙা খিল কালের খেলা নীল। এই রায়পুর রাজবাড়ি ছিল একসময় বীরভূমের এক প্রভাবশালী জমিদার পরিবার, সিংহ বংশের রাজ্য। তারা 1500 শতকে অযোধ্যা থেকে এসে এখানে স্থায়ী বসতি গড়ে তোলেন এবং পরবর্তীকালে বিশাল জমিদারিতে পরিণত হন। রাজবাড়ি 3টি অংশে তৈরি হয়েছিল, বাহিরে দালান, অন্দরমহল আর বাসর ঘর। মোট প্রায় 120টি রুম নিয়ে প্রাসাদটি ছড়িয়েছিল প্রায় 60 বিঘা জমির উপর। চলা যে রাজপথে ইতিহাসের পথে। ইতিহাস অনুযায়ী মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে 1780-90 দশকে প্রায় 1000 তাঁত শিল্পীকে নিয়ে লালচাঁদ সিংহ এসেছিলেন, যাদের কাজের ভিত্তিতে এই জমিদারি অবকাঠামো গড়ে ওঠে। সময় রায়পুর রাজবাড়ি গল্পের শিকড় ধরি, প্রাচীন কালের ছবি আঁকে মন। তখনকার সময় বর্গী আক্রমণের বিরুদ্ধে রায়চৌধুরীদের নেতৃত্বে প্রতিরোধ গড়ে ওঠে, যার সম্মানে আলীবর্দী খাঁ রায়চৌধুরী খেতাবে ভূষিত করেন, আর সেই থেকেই আসে এই রায়পুর নামটি। রায়পুর রাজবাড়ি আরেকটি গুরুত্বপূর্ণ ইতিহাস হলো তার সম্পর্ক ঠাকুর পরিবারের সঙ্গে। 1863 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর এই রাজবাড়ির জমি থেকে শান্তিনিকেতনের তত্ত্বমূলে ভূমি সংগ্রহ করেন। সেই জমি পরবর্তী সময়ে বিশ্বভারতীর জন্মস্থল হয়, আর এই বছরই রাজবাড়িতে জন্মগ্রহণ করেন লর্ড সিনহা, সত্যেন্দ্র প্রসন্ন সিনহা। তিনি ছিলেন প্রথম ভারতীয় অ্যাডভোকেট জেনারেল অফ বেঙ্গল ও ব্রিটিশ হাউস অফ লর্ডসের প্রথম ভারতীয় সদস্য। স্বাধীনতার পর 1951 সালে জমিদারি প্রথা বাতিল হলে ভাগ্যক্রমে রাজবাড়ির মালিকেরা আর রক্ষণাবেক্ষণ করতে পারেননি। 1970 দশকে দ্রুত চুরি, কাঠ বিক্রয় ও নেগলেক্টের কারণে রাজবাড়ি ধ্বংসের মুখে পড়ে যায়। রায়পুর রাজবাড়ি মানেই শুধু একখণ্ড প্রাচীন স্থাপত্য নয়, এর সঙ্গে জড়িয়ে আছে এমন কিছু ইতিহাস, গল্প আর গুজব যা আজও অনেকেই জানে না। মিশে যাই প্রাচীন সেই ইটের ঘাম ছুঁয়ে যায়। স্থানীয়রা আজও বলেন রাজবাড়ির নিচে একসময় ছিল এক গোপন সুড়ঙ্গ, যা বাইরে কোথাও একটা গিয়ে মিশত। যুদ্ধ, বিপদ বা জরুরি পরিস্থিতিতে এখান দিয়েই রাজপরিবারের সদস্যরা বাইরে বেরোতেন। আজ যদিও সেই সুড়ঙ্গ চাপা পড়ে গেছে সময়ের নিচে, কিন্তু রহস্যটা এখনও বেঁচে আছে। রাজবাড়ির ভেতরে এক পুরনো ঘর নিয়ে ছড়িয়ে আছে নানা কাহিনী। শোনা যায় একবার এক ব্রিটিশ সাহেব সেই ঘরে রাত কাটাতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং পরে মারা যান। এরপর থেকে কেউ আর সেই ঘরে পা রাখেনি। ঘরটি আজও তালাবদ্ধ। এই রাজবাড়ি ছিল একসময় সংস্কৃতির প্রাণকেন্দ্র। দুর্গাপুজোর সময় বাড়ির আঙিনায় হতো নাটক, কীর্তন আর পালাগান। রাজপরিবার নিজেরাই শিল্প সংস্কৃতিকে উৎসাহ দিতেন। আশেপাশের গ্রাম থেকেও মানুষ আসতো এই উৎসবে যোগ দিতে। আজ যেখানে কেবল ধুলোমাখা দেওয়াল আর ভাঙা কার্নিশ, সেখানে একসময় ছিল শিশুদের জন্য একটি ছোট্ট পাঠশালা। জমিদার পরিবারের উদ্যোগেই এই পাঠশালার সূচনা। শিক্ষা ছড়িয়ে দেওয়ার এক অনন্য প্রচেষ্টা। জমিদার পরিবারের শেষ প্রজন্ম কলকাতায় বসবাস করতেন। তার কোনো উত্তরসূরি ছিল না, ফলে এই রাজবাড়ি ধীরে ধীরে ফেলে যাওয়া এক স্মৃতিতে পরিণত হয়। দেখলে মনে হবে শুধু ইট পাথরের একটা পুরনো বাড়ি, কিন্তু ভেতরে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস, রহস্য আর কল্পনা। বারান্দার ছায়া পুরনো দিনের হায়া যেন সময়। এই ছিল রায়পুর রাজবাড়ির ইতিহাস, তাত্ত্বিক, সাংঘর্ষিক আর একাধিক পটভূমিতে ভগ্ন। আজ এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। ভালো থেকো সবাই। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব শোনো শিবের